সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি পারমিতা হিমা আছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের বিষয় তাহার ফেরা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ, আছেন মঞ্জুরুল হাসান বুলবুল, প্রধান সম্পাদক 21 টেলিভিশন, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন কাজী রিয়াজুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, আর এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য আমাদের পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব প্রধান শিরোনামগুলো। আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা নির্বাচনে জয়ী হতে পারে না। ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না, আলোচনা সভায় ডক্টর কামাল হোসেন। রাজনৈতিক সংকট নিরসনে আবারও জাতীয় সংলাপের আহ্বান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের সাবেক ব্যাংক কর্মকর্তার 32 থেকে 57 বছরের কারাদণ্ড। চুরির টাকা ফেরত পাওয়া সহজ হবে বলছেন অর্থনীতিবিদরা। চালের দাম নিয়ে সরকার ও ব্যবসায়ীদের উত্তপ্ত বাক্য বিনিময়। যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ানোয় বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর অসন্তোষ। গুদামে চাল সংকট নেই, দাবি মিল মালিকদের। এবং মালিকপক্ষের আশ্বাসে আন্দোলন থেকে সরে এসেছে পোশাক শ্রমিকরা। নতুন মজুরি কাঠামোতে গ্রেড নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানালেন শ্রম সচিব। আজ 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1971 সালের 25শে মার্চ কাল রাত্রির পর 26শে মার্চ ভোরে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তখন তিনি ছিলেন বঙ্গবন্ধু, বাঙালির বঙ্গবন্ধু। তিনি যখন ফিরে এলেন 290 দিন পাকিস্তানের কারাগারের বন্দিদশা থেকে যখন ফিরে এলেন, তখন তিনি হলেন জাতির পিতা। আমি আজকের এই দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করতে চাই, সেই সঙ্গে আজকে যে সময় আমরা কথা বলছি সেই দিনটিতে তার স্বপ্নগুলো, বঙ্গবন্ধুর স্বপ্নগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রথমে আমি শুরু করব খন্দকার মনিরুজ্জামান আপনাকে দিয়ে। আজকের যে দিনটি, এর ফলে অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল বঙ্গবন্ধু ফিরে আসায়। আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করে বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে। 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং সেই দিনটিকে আমরা বিজয় দিবস বলি। মুক্তিযুদ্ধে বাঙালি বিজয় অর্জন করে, কিন্তু এই বিজয় অর্জনটি আমাদের মনে তখন অসম্পূর্ণ ছিল। অসম্পূর্ণ ছিল এই কারণে যে বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগারে আটক। তার মুক্তি হবে কিনা, তিনি ফিরে আসবেন কিনা, এগুলি নিয়ে সকলেরই আশঙ্কা ছিল। তবে মানুষের মধ্যে একটা বিশ্বাস ছিল যে তিনি আসবেন, অবশ্যই আসবেন। হ্যাঁ, এবং তখন বাংলাদেশে 60 কোটি মানুষ, ঘরে ঘরে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, ঘরে ঘরে তারা রোজা রাখছেন বঙ্গবন্ধুর মুক্তির জন্য। যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে তারা মন্দিরে পুজো দিচ্ছেন, একইভাবে চার্চেও তার জন্য প্রার্থনা হচ্ছে, তার মুক্তির জন্য। এটা অভিনব ব্যাপার, অশ্রুতপূর্ব, এর আগে কখনো শোনা যায়নি। একটি পুরো জাতি তার নেতার মুক্তির জন্য, ফিরে আসার জন্য এইভাবে নামাজ পড়ে দোয়া করছেন, রোজা রাখছেন, গ্রামে শহরে মন্দিরে পুজো দিচ্ছেন, গির্জায় প্রার্থনা করছেন, শ্রমিক অঞ্চলে মিলাদ হচ্ছে, কারখানায় কারখানায় মিলাদ হচ্ছে, মিলাদ পড়ে দোয়া হচ্ছে বঙ্গবন্ধুর মুক্তি এবং ফিরে আসার জন্য। এটা আজকের অবস্থা দেখে এটা বোঝা যাবে না আর কি। হ্যাঁ, এবং প্রত্যেক মানুষের মধ্যেই একটি প্রশ্ন, কবে আসবেন, কিভাবে আসবেন? হ্যাঁ, কেন জাতিসংঘ ইন্টারফেয়ার করছে না? কেন জাতিসংঘ পাকিস্তানকে চাপ দিচ্ছে না? কেন ব্রিটেন পাকিস্তানকে চাপ দিচ্ছে না যে বঙ্গবন্ধুকে মুক্তি দাও? এরকম মানুষের মনের প্রশ্ন একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে এটা জিজ্ঞেস করে। এই যে একটা বিষয়, যে একটি পুরো জাতি একজন মানুষের জন্য অধীরভাবে অপেক্ষা করা, বিজয় হয়েছে, তারপরেও কিন্তু বিজয়ের উৎসব সেভাবে নেই, কারণ বঙ্গবন্ধু তখন আসেননি। তারপরে 8 তারিখে শোনা গেল যে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হবে, 8ই জানুয়ারি।
সেই দিনের উল্লাস একটা ভিন্ন ধরনের উল্লাস। এটাও বলে বোঝাতে যাবে না আর কি, কারণ এগুলো কিছু কিছু ঘটনা থাকে তো এটা দেখা যায়, কিন্তু বলে তার সম্পূর্ণতা দেওয়া যায় না। এবং তখন নিশ্চয়ই শঙ্কাও কেটে গেল, তিনি আসবেন হ্যাঁ, কিনা, তিনি তাকে আসতে দেবেন কিনা, ইংল্যান্ডে সেটা যাবেন, নিয়ে যে লন্ডনে ধরনের যাবেন, শঙ্কা ছিল। লন্ডন থেকে তারপরে বাংলাদেশে আসবেন। লন্ডনে তিনি একটি সংবাদ সম্মেলনও করলেন, সেখান থেকে তারপরে ব্রিটিশ একটি প্লেনে করে দিল্লি আসলেন, দিল্লি থেকে ঢাকা আসলেন। এবং ঢাকা আসার যে কথা, তিনি বোধহয় 1:45 কি 1:50 সময় এই পুরনো যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে অবতরণ করলো তার বিমান। এবং বিমানবন্দর থেকে তখনকার রেসকোর্স ময়দান, আজকে সোহরাওয়ার্দী উদ্যান, পৌঁছতে 3 ঘন্টারও বেশি সময় লেগেছিল, প্রায় 4 ঘন্টা। এবং সব জায়গায় মানুষ, বিমানবন্দরের ছাদে, রানওয়ের বাইরে, বিমানবন্দরের গেইটে, রাস্তার দুদিকে, বিমানবন্দর থেকে এ পর্যন্ত দুদিকে যত বাড়ি এবং বিল্ডিং আছে, প্রত্যেকটি বিল্ডিংয়ের ছাদে, ব্যালকনিতে, রাস্তায়, সোহরাওয়ার্দী উদ্যান তো একদম টইটুম্বুর মানুষের সাগর। এবং ওই সাগরের মধ্যে দিয়ে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে আসলেন, বক্তব্য দিলেন, এবং রাত 10টার সময় তিনি বাসায় যেতে পেরেছিলেন। অথচ কিন্তু প্লেন থেকে অবতরণ করছেন 2:45 সময়, 1:50। হ্যাঁ, এখানে আসা, বক্তৃতা দেওয়া এবং বাড়ি ফিরে যাওয়া রাত 10টার পরে, সেই এক মহা বিস্ময়ের কাহিনী আর কি। কারণ কোনো মানুষের জন্যে এটি পুরো জাতি এইভাবে ঐক্যবদ্ধভাবে মানে ফিল করা, তার জন্যে এটা খুব মানে রেয়ার ঘটনা। এবং সে কারণেই আমার কাছে মনে হয় সবসময় দুটো জিনিস, যে বাংলাদেশকে যদি বুঝতে হয়, বাংলাদেশের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, উন্নয়ন, গণতন্ত্র, যাই বলি না কেন, সেটা যদি বুঝতে হয় এবং অগ্রসর করতে হয়, দুটি একজন মানুষ এবং একটি ঘটনার প্রতি আমাদের বারবার ফিরে যেতে হবে। একজন মানুষ এবং একটি বছরের দিকে আমাদের বারবার ফিরে যেতে হবে। একজন মানুষ বঙ্গবন্ধু, আর 1971 সাল। আমাদের যা কিছু সমস্যা, যা কিছু সংকট, সেটা যদি বুঝতে হয়, জানতে হয়, হ্যাঁ, এবং সেখান থেকে যদি শিক্ষা নিয়ে বা সেটা বুঝে যদি অগ্রসর করতে হয় দেশকে, সমাজকে, সংস্কৃতিকে, শিক্ষাকে, বাঙালি জাতীয়তাবাদকে, গণতন্ত্রকে, তাহলে আমাদেরকে বারবার 1971 ফিরে যেতে হবে, বারবার বঙ্গবন্ধুর কাছে ফিরে যেতে হবে। এবং সেই সময় 7ই মার্চের ভাষণ, ফিরে এসে 10ই জানুয়ারি যে ভাষণ দিলেন, তারপরে 72 সালের নভেম্বরে এই সংবিধান অনুমোদন করানোর আগে পার্লামেন্টে তিনি যে ভাষণ দিলেন, এই ভাষণগুলি যদি কেউ একসাথে পড়ে, আজকের প্রজন্ম, আমরা বিশ্বাস কেউ কেউ পড়েন, অনেকে হয়তো পড়েন না, কিন্তু এই ভাষণগুলি যদি একসাথে পড়েন আজকের প্রজন্ম, তাহলে তারা দেখবেন যে বাংলাদেশটা কি, কেন, কিভাবে তৈরি হয়েছে, কোন উদ্দেশ্যে তৈরি হয়েছে, কোন লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ তৈরি করেছেন। বঙ্গবন্ধু তো বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছে তো 1971 সালে। বঙ্গবন্ধু সে 54 সালের পরেই তো বাঙালির জন্য স্বাধীন দেশের কথা বলেছেন। হ্যাঁ, সুতরাং সেই স্বপ্নটি তার ছিল। ওই যে মার্টিন লুথার কিং জুনিয়রের বক্তৃতা আছে না, আই হ্যাভ এ ড্রিম। তা আসলে স্বপ্ন না থাকলে তো মানুষ মানে এগোতে পারে না। এবং বঙ্গবন্ধু নিজে স্বপ্ন দেখেছেন, 7.5 কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। এই জায়গাটা বুঝতে হবে। এই জন্য আমি বলি যে বারবার আমাদেরকে 71 যেতে হবে, বারবার বঙ্গবন্ধুর কাছে যেতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের কথা থেকেই মঞ্জুরুল হাসান বুলবুল আপনার কাছে যেতে চাই। স্বাধীন বাংলাদেশ কেমন হবে, তার স্বপ্নের কথা তিনি সেদিনই বলেছিলেন। 10ই জানুয়ারি ফিরেই তিনি স্বাধীন বাংলাদেশ কেমন হবে নিয়ে কথা বলেছিলেন তার বক্তব্যে। তার কতটা আমরা এখন পেয়েছি, আমাদের দেশ এই 48 বছরে কতটা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হয়েছে, আপনার মূল্যায়ন কি? বলি, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই। আমি খালি 2-3টি ছোট্ট ঘটনা বলি। 72 সালে বাংলাদেশ থেকে তখন ইত্তেফাক প্রকাশিত হতো, অবজারভার প্রকাশিত হতো, পূর্বদেশ প্রকাশিত হতো। সংবাদ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সংবাদ প্রকাশিত হতো না। প্রধান বাংলা পত্রিকা ছিল পূর্বদেশ এবং ইত্তেফাক, আর অবজারভার পুরোটাই হামিদুল হক চৌধুরীর নিয়ন্ত্রণে ছিল, যার ফলে এটা পুরো 9 মাস পাকিস্তানপন্থীদের তাণ্ডবের মধ্যে ছিল। 72 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু ফিরছেন, সেদিন ইত্তেফাকের হেডলাইন হচ্ছে ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ জাগে। এবং ইন্ট্রোটা শুধু আপনি শোনেন। বলা হয়, আজ বহু প্রতীক্ষিত সেই শুভ দিন, 7.5 কোটি বাঙালির আস্থা, ভালোবাসা,
ত্যাগ তিতিক্ষার স্বর্ণশিরিতে হাঁটিয়া হাঁটিয়া স্বাধীন বাংলা ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ 9 মাস পরে আবার জননী বাংলার কুলে ফিরিয়ে আসিতেছেন। মানে গোটা জাতি, যেটা জনাব বললেন, গোটা জাতির আবেগটা কোথায় আপনি 4টে লাইনের মধ্যে ধরতে পারবেন। 10 জানুয়ারি পূর্বদেশ পত্রিকার লালকারিতে প্রথম শিরোনাম, ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়, প্রথম পাতায় বঙ্গবন্ধুর ছবি। এভাবে ধারাবাহিকভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে বঙ্গবন্ধুর ফিরে আসাটা ছিল আমাদের বিজয়ের একটা পূর্ণতা। আপনি যেটি বলেছেন যে বঙ্গবন্ধুর স্বপ্ন আসলে বঙ্গবন্ধুর কোনো ভাষণ থেকে, নেতা হয়ে ওঠা, ছাত্র জীবন থেকে যদি আপনি দেখেন, বঙ্গবন্ধুর মাথার মধ্যে বাংলাদেশটা ছক করা। তিনি বাংলাদেশের স্বাধীনতা জাতীয় সঙ্গীত কবে ঠিক করেছেন? সেই 69-এ সঞ্জিদা খাতুনকে বলেছেন যে আমার সোনার বাংলা এটা ভালো করে শেখ, এটি আমার হবে জাতীয় সঙ্গীত। কবে ঠিক করেছেন? 1947 সনের 14ই আগস্ট ভারত বিভক্ত হলো, তাই তো? 1947 সনের 14ই আগস্ট। আর 1947 সনের জুন মাসে যখন তিনি যে নেতাদের পিছন পিছন ঘুরতেন, সেই নেতারা যখন দিল্লিতে বৈঠক করে ভারত বিভক্ত ফেরাতে পারলেন না, বঙ্গবন্ধু তখন ইসলামিয়ার ছাত্র, বেকার হোস্টেলে ফিরে এসে ছাত্র, আগস্ট মাসে পাকিস্তান হবে, আর তিনি জুন মাসে তার বন্ধুদের বলছেন যে স্বাধীনতা আসতেছে, সেটা প্রকৃত স্বাধীনতা না, আমাদের পূর্ববঙ্গে যেতে হবে এবং বাংলাদেশ স্বাধীন করতে হবে। অর্থাৎ একজন ছাত্র পাকিস্তান হচ্ছে তার আগেই তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্নটি দেখলেন। আপনি 58 সন পর্যন্ত, গণপরিষদ পর্যন্ত বঙ্গবন্ধু একবারের জন্য পাকিস্তান শব্দটি উচ্চারণ করেন নাই। 58 সনে গণপরিষদের অধিবেশন যখন, 58 না 56, গণপরিষদের অধিবেশনে যখন পূর্ববঙ্গকে নাম কেটে পাকিস্তান নাম দেওয়া হলো, বঙ্গবন্ধু পার্লামেন্টে বলেছিলেন, মাননীয় স্পিকার, এরা তো বাংলা শব্দ কেটে সব নষ্ট করে দিচ্ছে, একমাত্র বঙ্গোপসাগর ছাড়া আর কোথাও তো বাংলা শব্দ নাই, কিন্তু পূর্ববঙ্গের নাম পূর্ববঙ্গই থাকিতে হইবে, কারণ পূর্ববঙ্গের একটা আলাদা ঐতিহ্য আছে, একটা ইতিহাস আছে, একটা সংস্কৃতি আছে। তারপর থেকে যদি ধারাবাহিকভাবে দেখেন যে বাংলাদেশটা তার মাথার মধ্যে ছক করা, যে বাংলাদেশটা পাকিস্তানের সঙ্গে থাকবে না, বাংলাদেশটা পূর্ববঙ্গটি বাংলাদেশ হবে, এবং ধারাবাহিকভাবে তিনি গেছেন। এবং এখন আপনি যেটি বলেন তিনি স্বপ্নটা কি? আমরা যখন মুক্তিযুদ্ধের স্বপ্নের কথা বলি, আমরা যখন বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলি, আমাদের কাছে মনে হয় যে বায়বীয় কিছু। বঙ্গবন্ধু বায়বীয় কোনো স্বপ্ন দেখেন নাই, তার প্রত্যেকটা শব্দের বাস্তব চিত্র আছে। আমি অন্য ভাষণ বাদ দিই, উনি যেদিন ফিরে আসলেন 10 তারিখে রেসকোর্সে যে বক্তব্য দিলেন, আবেগ ঘন একটা মানুষ 9 মাস জেলখানায়, তার অনুপস্থিতিতে দেশটি স্বাধীন হয়েছে, তার পরিবার পরিজন, কন্যা স্ত্রী কোথায় আছে উনি জানেন না, তার কবরের পাশে ফাঁসির কবর খোঁড়া হচ্ছে, তাকে ফাঁসির কাছে ঝুলানো, তিনি ফিরে এসে এই রেসকোর্সের ময়দানে একটি বার তার পরিবারের কথা উচ্চারণ করলেন না। তার আগে দিল্লিতে তিনি ভাষণ দিলেন, দিল্লিতে তিনি কি বললেন? দিল্লিতে তিনি বললেন যে অনেকে আমাকে বলে আমি সেকুলার, তিনি পরিষ্কারভাবে উচ্চারণ করলেন আমি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ, যেটা তিনি বললেন একদম ওই জনসভায় তিনি বললেন যে আমি সেকুলার। এবং তিনি বলেছেন, আমাকে অনেকে বলেছেন যে ইন্দিরা গান্ধীর সঙ্গে আপনার এত মিল কোথায়? তিনি বলছেন নীতি এবং আদর্শের মিল। তিনি ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, ভারতের সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। রেসকোর্স ময়দানে এসে তিনি বলেছেন, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে দিল্লিতে আপনি কি আলাপ করেছেন মিসেস গান্ধীর সঙ্গে? তিনি বলেছেন, মিসেস গান্ধীকে বলেছে ভারতীয় সেনাবাহিনী কবে ফেরত যাবে। আপনি কল্পনা করতে পারেন যে একটি লোক 10 মাস পরে তার দেশে ফিরে এসছে, তার জীবন, তার পরিবার, তার ওই সময়ে মানে একটি স্বাধীন দেশের নেতার সর্বোচ্চ ডিপ্লোমেসি হচ্ছে এটি, যে আমি স্বাধীন হয়েছি, পাকিস্তানের সেনাবাহিনীকে পরাস্ত করেছি, ভারতীয় সেনাবাহিনী আমার দেশে থাকবে না। কারণ তখন যদি ভারতীয় সেনাবাহিনী আমার দেশে থাকতো, এটাকে স্বাধীন দেশ বলা যেত না। কি অসাধারণ রাজনৈতিক ডিপ্লোমেসি, কল্পনা করতে পারেন। এবং তিনি 7ই মার্চ যখন ভাষণ দিলেন কি বললেন? আমাদেরকে দাবায় রাখতে পারবা না। এই রেসকোর্সের ময়দানে 10 জানুয়ারির ভাষণ অন্তত 4 বার যায় তিনি বলেছেন যে আমি বলেছিলাম দাবায় রাখতে পারবা না, এবং দাবায় রাখা যায় নাই। এবং তিনি এখানে বলেছেন কি করতে হবে? বাংলার মানুষকে পেট ভরে খেতে দিতে হবে, বাংলার মানুষকে তরুণদেরকে চাকরি দিতে হবে, এবং একটি স্বাধীন দেশের দিক নির্দেশনা। তিনি রাষ্ট্রের ক্ষমতা তখন পর্যন্ত নেন নাই, মন্ত্রিসভার বৈঠক করেন নাই, রাষ্ট্র কিভাবে, তিনি অন্য সময় রাষ্ট্রে ছিলেন কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র পরিচালনা। তিনি বলতে আমার রাস্তা নাই, ঘাট নাই, যারা আমাদের শান্তির পক্ষে যেসব রাষ্ট্র আছে আমাকে সহায়তা করো। তিনি আমেরিকার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানতেন যে আমেরিকা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, সপ্তম তিনি আমেরিকার জনগণকে ধন্যবাদ জানিয়ে, ভারতের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। এবং তিনি একটার পর একটা যদি আপনি দেখেন, অল্প তিনি বারবার বলছেন যে আজকে আমি অসুস্থ, আমি বলতে পারবো না, আমি পরে আপনাদের সামনে বলবো। কিন্তু যা বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার হবে, তিনি বলছেন যে আইন হাতে তুলে নেবে না তোমরা,
যুদ্ধাপরাধীদের বিচার করা হবে, যারা রেপ করেছে, ধর্ষণ করেছে তাদের বিচার হবে। তিনি এই ভাষণে তো পরিষ্কার করে বলেছেন, বলে অপরাধীদের কোনো ক্ষমা নাই। কাজে আপনি যদি এই ভাষণটার দিকে তাকান, আপনি আমার দেশ হবে সমাজতান্ত্রিক দেশ, সমাজতান্ত্রিক মানে ন্যায়ের দেশ, একটি ধর্মনিরপেক্ষতার দেশ, এটা তিনি বলেছেন এই 10ই জানুয়ারির ভাষণের মধ্যে। কাজে আপনি যে কথা বললেন যে আজকে আমরা, যখন আমি মেলাতে চাই আপনার প্রশ্নের জবাব যেটি, যে তিনি বাংলাদেশ একটা ন্যায়ভিত্তিক সামাজিক রাষ্ট্র হবে, মানে ন্যায় নীতির রাষ্ট্র হবে, আজকে মিলান সেই ন্যায় নীতির রাষ্ট্রে আমরা কোথায় আছি? যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তারা কন্যা করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন যেটি দেখেছিলেন 21 বছর বাংলাদেশকে ভিন্ন ধারায় পরিচালিত করলো। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি তার বাবা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন তিনি করেছেন। তিনি তরুণ সমাজের কর্মের ব্যবস্থা করছেন, তিনি সবার জন্য বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্ত, এটি হচ্ছে তার স্বপ্নের বাস্তবায়ন। রাজনৈতিক অস্থিরতা কিছুটা কোথাও কোথাও আছে, কিন্তু এত বড় একটি দেশের মধ্যে আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন, যদি ওই 21 বছর আমাদের জীবন থেকে হারিয়ে না যেত, বঙ্গবন্ধুকে যদি 75 সনে হত্যা করা না হতো, তা আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধুর মস্তিষ্কের মধ্যে যে বাংলাদেশ সেটি বাস্তবে যে রূপ নেওয়া শুরু করেছিল, সেটি আজকের বাংলাদেশ কোন উচ্চতায় যেত সেটা আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু দুঃখজনকভাবে 21 বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, এবং হারিয়ে গেছে মানে সময়টা হারিয়ে যায় নাই। আমাদের ইতিহাসকে, বঙ্গবন্ধুকে, জয় বাংলাকে, বঙ্গবন্ধুর ভাষণকে, 10ই জানুয়ারিকে, 7ই মার্চকে ভুলিয়ে দেওয়ার কথা হয়েছিল, যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দেওয়া হয়েছিল। কাজী বঙ্গবন্ধুর কন্যা ফিরে আসার পরে আবার বাংলাদেশকে সেই ধারায় আনা এটা কঠিন ব্যাপার, একটি রাষ্ট্রকে যখন আপনি ওই জায়গায় নিয়ে যান। কিন্তু বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর সেই স্বপ্নের ধারায় পরিচালিত হচ্ছে, এটি হচ্ছে আশার কথা। তারপরে কোথায় কতটা অর্জন হয়েছে সেটি নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব, কিন্তু আমি শুধুমাত্র 10ই জানুয়ারিতে বঙ্গবন্ধুর যে ভাষণটি, এই ভাষণটি আজকের তরুণ সমাজকে পড়তে বলি, যে তিনি তার ভাষণের মধ্যে একটিবার তার কন্যার কথা, একটিবার তার পুত্রের কথা, একটিবার তার পরিবারের কথা বলেননি। গোটা সময়টা জুড়ে তিনি বাংলাদেশের কথা বলেছেন, গোটা সময়টা জুড়ে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, আন্তর্জাতিক সহায়তার কথা কি হবে সেটি তিনি বলেছেন। তিনি বলেছেন আমাদের স্বীকৃতি দাও, রিকগনাইজ করো, স্বীকৃতি দাও। জাতিসংঘকে বলেছে আমাদের স্বীকৃতি দাও। এবং তারপর একটি কথা তিনি বলেছেন যে ষড়যন্ত্র শেষ হয় নাই। আপনি যদি 10ই জানুয়ারির ছবিগুলি দেখেন, বঙ্গবন্ধু আসছেন, আপনি তো তরুণ সাংবাদিক, আমি তখন ছিলাম না, যারা ছিলেন তারা হয়তো দেখার স্মৃতিচারণ, কিন্তু আমার কানের মধ্যে এখনো আমাদের সাংবাদিক কামাল লোহানির কণ্ঠস্বর বাজে, কিন্তু তিনি তখন রেডিওতে ধারাভাষ্য দিচ্ছিলেন ওই এয়ারপোর্ট থেকে সুরট। এবং কি অসাধারণ ধারাভাষ্য, কি অসাধারণ বর্ণনা। একজন সাংবাদিক যদি কামাল ভাইকে আজকে, লোহানি ভাইকে যদি আজকে পাওয়া যেত, আমরা আমি কামাল ভাইকে যতবার দেখি যে একটি সাংবাদিকরা যে এরকম একটা ঘটনা কভার করে, এবং কি অসাধারণ শব্দ, অসাধারণ বিশেষণ তার মধ্যে ছিল। তো আমি যে কথাটি বলে এই অংশটুকু শেষ করতে চাই, যে আমাদের দুঃখের কথাটি হচ্ছে যে বঙ্গবন্ধু যখন সেই স্মরদায়নের দিকে আসছিলেন, তার অনেকগুলি ছবি আছে, মধ্যে একটি ছবি আছে খোলা ট্রাকের মতো বঙ্গবন্ধু সামনে ধরে দাঁড়িয়ে আছেন, তার এক পাশে তাজউদ্দিন আহমেদ, আরেক পাশে খন্দকার মুশতাক, সৈয়দ নজরুলকে তিনি পেছনে ঠেলে দিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের ওইটি হচ্ছে অসতর্কতার জায়গা। খন্দকার মুশতাকরা ওই সময়ের মধ্যে তার জায়গা করে ফেলেছেন। যে নজরুল ইসলাম গত 10 মাস ধরে স্বাধীনতার বঙ্গবন্ধুর অনুপস্থিতির নেতৃত্ব দিলেন, মুশতাকের কোনো ঠেলায় সৈয়দ নজরুল জায়গা পাচ্ছেন না, ছবিটার মধ্যে আছে। আজকেও আমরা যখন দেখি, আমরা দেখি এই মুশতাকের নানা সংস্করণ প্রকৃত বঙ্গবন্ধু প্রেমিক, প্রকৃত বাংলাদেশ প্রেমিককে কোনোই দিয়ে ঠেলিয়ে দেয়। আজকে যারা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, তাদেরকে ওই ছবির দিকে তাকাতে বলি, যে মুশতাকরা যাতে স্টিয়ারিং না ধরতে পারে, তাহলে পরে আমাদের জন্য আরো বিপদ আছে। আপনি বঙ্গবন্ধুর সেই কথাটি বললেন যে ষড়যন্ত্র এখনো থামেনি। আমি জানতে চাই, এই মুহূর্তে ষড়যন্ত্র, এখন যে বাংলাদেশের অবস্থা, তাতে সেই ষড়যন্ত্র এখনো থেমেছে কিনা, এটি নিয়ে একটু আলোচনা করব। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দর্শক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য নিয়ে, এবং আজকের বাংলাদেশ কতটা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছে এটা নিয়ে। আপনার কথা শুনবো। একজন দর্শক আছেন টেলিফোনে, আমি তার প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম জানিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো জি, আসসালামু আলাইকুম। আমি লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি খুব বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আজকের প্যানেলকে। আমি বলতে চাচ্ছি 10ই জানুয়ারি 1972 তৎকালীন রেসকোর্স ময়দানে আমার বাবার সাথে আমি গিয়েছিলাম। আমি অটো প্রমোশন পেয়ে ক্লাস 5-এ মাত্র উঠেছি। আমি খুব কাছে থেকে বঙ্গবন্ধুকে দেখেছি, এবং বঙ্গবন্ধু স্বাধীন মাতৃভূমি এবং মুক্তিপাগল স্বদেশবাসীকে দেখে সেদিন অজুর ধারায় আনন্দ অশ্রু বর্ষণ করেছিলেন, এবং কালো ফ্রেমের চশমা খুলে বারে বারে চোখ মুছছিলেন। আমার প্রশ্নটা হলো, এই যে কোটি কোটি মানুষের সাথে ভ্রাতৃত্বের যে এই বন্ধন, অকৃত্রিম বন্ধন, এবং স্বদেশ ও মাতৃভূমির মানুষের প্রতি
অকৃত্রিম ভালোবাসার যে এমন নজির, এটা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি আছে কিনা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ লুৎফর রহমান। আমার মনে হয় এটা নিয়ে খন্দকার মনিরুজ্জামান আলোচনা করবেন। আমি একটু কাজী রিয়াজুল হক যেহেতু আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, তার সঙ্গে আলোচনা করতে চাই। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশের, কতটা আমরা পূরণ করতে পেরেছি? স্বাধীনতার 48 বছর পরে জাতীয় মানবাধিকার কমিশন কি মনে করে? ধন্যবাদ। প্রথমেই এমনি একটি গুরুত্বপূর্ণ দিনে বাঙালি জাতির ইতিহাসের একটি অন্যতম আনন্দের দিন, কারণ দুটো জিনিস নিয়ে আমরা সংগ্রাম করেছিলাম, এক বাংলাদেশ, এক বঙ্গবন্ধু। আমরা 16ই ডিসেম্বর 9 মাসের যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলাম, কিন্তু তখনও আমাদের পরিপূর্ণ তৃপ্তি আমাদের স্বাধীনতার বিরুদ্ধে আসেনি। কারণ আমরা মনে করতাম তখন যে বঙ্গবন্ধুকে ছাড়া এই স্বাধীনতার এই তৃপ্তি, এই আনন্দ আমাদের অপূর্ণ থেকে যাবে। আল্লাহর অশেষ রহমত, বঙ্গবন্ধুকে 8ই জানুয়ারি তখন আমরা যুদ্ধ শেষ করে ঢাকায় ফিরে এসেছি। তো আমার সৌভাগ্য হয়েছে যে 7ই মার্চের ভাষণেও 71 সালের উপস্থিত ছিলাম এবং 10ই জানুয়ারিতেও উপস্থিত ছিলাম, তো থাকতে পেরেছিলাম। তো তখন আমরা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। তো বঙ্গবন্ধুকে দেখলাম যে বঙ্গবন্ধুর একটা 8 তারিখে, যেটা বলছিলাম 8 তারিখে আমরা খবর পেলাম, সম্ভবত 8 তারিখে খবর পেলাম যে বঙ্গবন্ধুকে তারা মুক্ত করে দিয়েছে এবং বঙ্গবন্ধু আসবেন। বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছে কোন পথে আসবেন, এবং পরে দেখলাম তিনি লন্ডন হয়ে, দিল্লি হয়ে ঢাকায় আসলেন। তো এর ভিতরে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একটা আশ্চর্যজনক দেশপ্রেম থাকলে মানুষ যা করতে পারে, যে ভারত এত বড় একটা বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে বাংলাদেশকে, আমেরিকার বিরোধিতা করে বাংলাদেশকে সমর্থন জানালো, বাংলাদেশকে সহযোগিতা জানালো, এবং এর পরেও বাংলাদেশের পাকিস্তানের সাথে যুদ্ধে পর্যন্ত তারা লিপ্ত হলো। সেই ভারতেও কিন্তু দিল্লিতে যখন উনি নামলেন, দিল্লিতে কিন্তু ওনাকে লন্ডনেও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে, একটা স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে যেটা দেওয়া হয়, তখন তিনি রাষ্ট্রপতি, এবং দিল্লিতেও রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। ওনাকে বারবার করে বলা হচ্ছিল, কিন্তু উনি কিন্তু নামেননি, কোথাও যাননি। উনি স্ট্রেট এয়ারপোর্ট থেকে, টার্মিনাল থেকে সরাসরি ঢাকায় এসে নামলেন, এবং ঢাকায় এসে নামার পরেও কিন্তু আমার যতদূর মনে পড়ে যে বঙ্গবন্ধু কিন্তু বাড়িতে যাননি, 32 নম্বরে যাননি। বঙ্গবন্ধু সরাসরি বিমানবন্দর থেকে, এই তেজগাঁ থেকে, এই তেজগাঁ বিমানবন্দর থেকে সরাসরি রেসকোর্সে চলে আসলেন। এবং আমরা তখন দেখছিলাম যে কি অভূতপূর্ব, একটু আগে যেটা বুলবুল ভাই বলছিলেন যে সেই ধারাবাহিনীটা আমাদের শোনার সুযোগ হয়নি, কারণ আমরা তখন মাঠের মধ্যে সব জড়ো হয়ে আসছি, তো আমরা ঠিক তাৎক্ষণিকভাবে ধারাবাহিনীটা শুনতে পাইনি, কিন্তু একটা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম। বঙ্গবন্ধু আস্তে আস্তে উঠলেন, ঠিক 7ই মার্চের মতো একভাবে উপরে উঠে গেলেন। তখন অত্যন্ত একটা দীর্ঘ 9 মাস মৃত্যুকে পাশে দাঁড়িয়ে দেখছে যে এই মৃত্যু আসছে, এই মৃত্যু আসছে, যে একটা মানসিক এবং শারীরিক, ওনার যে শারীর, ওনার মতো একটা সুপুরুষ, ওনার একটা সুন্দর মানুষ পৃথিবীতে তো কম এসেছে আমার দেখা মতে। এত সুপুরুষ, এত চমৎকার মানুষ, এত সুন্দর মানুষ আমি খুব কম দেখেছি। তো অনেক বড় বড় মানুষদেরকে দেখেছি। তো বঙ্গবন্ধুকে দেখে আমাদেরকে যেটা মনে হলো, এবং উনি এসে যে কথাগুলো বললেন, ঠিক 7ই মার্চে যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো আমার খুব পরিষ্কার মনে আছে। একটা কথা, সেটা হচ্ছে যে আজ আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমার স্বাদ পূর্ণ হয়েছে, আমার স্বাদ পূর্ণ হয়েছে। তারপর অনেক কথাই উনি বলেছিলেন, সবগুলো কথা তো মনে নেই এখন। তো দেখলাম যে একটা মানুষ কত বড় দেশপ্রেম থাকলে এবং কত বড় শক্তি থাকলে যে ভারত আমাদেরকে এত সহযোগিতা করলো। ভারতের রাষ্ট্রপতি আসলেন এয়ারপোর্টে, ভারতের প্রধানমন্ত্রী আসলেন টার্মিনাল বিল্ডিং ওনার সাথে দেখা করতে, উনি কিন্তু সেখানে বাংলার জনগণের কাছে চলে আসলেন সরাসরি, এবং দেশপ্রেমটা উনি সেখানে দেখলেন। বাড়িতে নয় যে উনি বাংলার জনগণের সাথে মিট করলেন, এবং সেখানে উনি একটা অসাধারণ ভাষণ দিয়েছিলেন। আমরা 7ই মার্চের ভাষণের কথা তো বলি, বিশ্বের অন্যতম সেরা ভাষণ। এই ভাষণটা একটু অসাধারণ, কী ধরনের বাংলাদেশ উনি করতে চেয়েছিলেন। এবং আমার কাছে যেটা মনে হয়, সংবিধান বিশেষজ্ঞ যারা আছে তারা আজকে বলতে পারবেন, বঙ্গবন্ধু কিন্তু 10ই জানুয়ারির ভাষণের মধ্যে দিয়ে বাংলাদেশের সংবিধানে একটু রূপরেখা দিয়েছিলেন,
যে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা চাচ্ছি, যে আমরা যে একটা সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যে দেশটা চাচ্ছি, আমরা গণতন্ত্রকে কীভাবে গুরুত্ব দেবো, প্রত্যেকটা জিনিস কিন্তু উনি ওই ভাষার মধ্যে দিয়ে, ওই ছোট্ট ভাষার মধ্যে দিয়ে উনি পরিষ্কার করে উল্লেখ করে দিয়ে গেছেন, এবং যেটা আমাদের একটা ভিত্তি হিসেবে কাজ করেছিল, যার উপর ভিত্তি করে উনি মাত্র 10 মাসের মধ্যে আমাদের একটা কাজী রিয়াজুল সংবিধান হক, দিয়েছিলেন। আমার জানার বিষয় এটাই ছিল, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ কিংবা বৈষম্যহীন বাংলাদেশ আমরা পেয়েছি কিনা? না, এর ভিতরে তো অনেক ঘাত প্রতিঘাত হয়েছে। বঙ্গবন্ধু তার 3.5 বছর উনি রাষ্ট্রপতি থেকে দেন, অল্প কয়েকদিনের মধ্যে উনি যেহেতু সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন, তো উনি কিন্তু কয়েকদিনের ভিতরে উনি সংসদীয় গণতন্ত্রে চলে গেলেন। উনি নিজে কিন্তু রাষ্ট্রপতির পদ ছেড়ে দিয়ে উনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলেন, এবং উনি যেটা চেয়েছিলেন সেটা করার জন্য উনি চেষ্টা করেন। কিন্তু ভিত্তি যদি আপনি দেখেন না, বাংলাদেশের ভিত্তি কিন্তু সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা ভিত্তি, তখন তো একটা বিধ্বস্ত বাংলাদেশ, আপনারা দেখেন না তো আমরা দেখেছি। তো সেখানে একটা কিন্তু ভিত্তি কিন্তু উনি স্থাপন করে দিয়েছিলেন, উনি যোগসূত্র স্থাপন করেছিলেন বিশ্বের সাথে, সারা বিশ্বের কাছ থেকে কীভাবে বাংলাদেশের স্বীকৃতি আনবে। তখন তো আমরা বিপদমুক্ত বলা যায় না, স্বীকৃতি আনতে হবে কী করে, সেই বিষয়গুলো কিন্তু উনি একটা সামগ্রিকভাবে একটা আন্তর্জাতিক একটা ডাক দিয়েছিলেন, যে ডাকের মাধ্যমে আমরা এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে ওনাকে নির্মমভাবে হত্যা করা হলো আমাদের দেশের গুটি কয়েক দেশদ্রোহী বলি বা বিপদগামী লোক বলি, মুস্তাকের সহায়তায় যারা এই কাজটি করলেন। তারপর থেকে তো আমরা অনেক দিন পিছিয়ে গেলাম। একথাও ঠিক যে আমরা সেই 75 থেকে 90 পর্যন্ত সম্পূর্ণ বিষয়টাকে আমাদের অন্যভাবে অন্যভাবে এসে গেল। যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেখানে সাম্প্রদায়িক বাংলাদেশ হলো। যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম তারা এসে বিশেষ বিশেষ অবস্থানে এসে আসলো। যে জামাতকে বন্ধ করেছিল সে জামাত আবার রাজনীতিতে সক্রিয় হলো, ওই সময় তারা শক্তিশালী হলো। তারপরেও এত ঘাত প্রতিঘাতের ভিতরে আমরা বলবো যে আল্লাহর অশেষ রহমত, যে 96 থেকে 2001 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর সরকার, বঙ্গবন্ধুর দল যখন ক্ষমতায় আসলো, তখন তারা চেষ্টা করেছে, বিশেষ করে 2009 জানুয়ারিতে তারা ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন যে দেশের, যে মানুষের, সেটা গড়ার জন্য একটা চেষ্টা করে যাওয়া হয়েছে। কিন্তু ইতিমধ্যে যে 20টি বছর চলে গেছে, 21টি বছর চলে গেছে, ওই 21টি বছরকে কাটিয়ে তুলতে আমাদের সময়ের প্রয়োজন ছিল। সে কিছুটা আমরা পার হয়ে গেছি। আমি আশাবাদী ঠিক এইভাবে আবার 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসলো তারই সরকার, তারই দল। আমি আশা করি এই 5 বছরের মধ্যে আমরা অনেকটা পথে এগিয়ে যেতে পারবো, এবং তারপরে কী হবে আমি জানি না। তো এইটাতে একটা ভিত্তি যেটা স্থাপন করেছেন, সেই ভিত্তিটাকে অনেকটা পরিপূর্ণতা আসতে আমি আপনার কাছে আবার যখন আসবো, আমি জানতে চাইবো এটা যে অর্থনৈতিক বৈষম্য নিরসনে বঙ্গবন্ধু সারা জীবন লড়াই করেছেন। আজকে বাংলাদেশের উন্নয়নের প্রেক্ষাপট যদি চিন্তা করি, অর্থনৈতিক বৈষম্য কি সেইভাবে দূর হয়েছে বা দূর করার কোনো আশা আপনি দেখছেন কিনা, এটা আমি আপনার কাছে জানতে চাইবো। আমি খন্দকার মুনিরুজ্জামান, কাজী রিয়াজুল হকের কথা ধরে আপনার কাছে আসি। যে বাংলাদেশের ভিত্তি বঙ্গবন্ধু তৈরি করে দিয়ে গেলেন, সেই ভিত্তির উপরে ভবন গড়তে আমরা কেন ব্যর্থ হলাম? প্রথমত আমি আবার বলি আমার আগের কথাটা, যে আমাদের বারবার বঙ্গবন্ধু এবং 71-এ ফিরে যেতে হবে। এটা হলো বেসিক। এই বেসিকটা যদি আমরা দেখি তাহলে দেখব যে 7ই মার্চের ভাষণ, 10ই জানুয়ারির ভাষণ, তারপরে যেদিন সংবিধান পাশ হলো তার আগের দিনের ভাষণ, এই 3টা ভাষণ হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের রূপরেখা। 3টা যদি আমরা একসাথে মিলে, একটি বিষয় আমাদের বুঝতে হবে যে আমরা যদি 71-কে ভিত্তি ধরি, 71-এর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে যায়নি। 16ই ডিসেম্বর 1971 সাল বা 10ই জানুয়ারি 1972 সাল এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হয়েছে, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তো থেমে যায়নি। পরাজিত যে শক্তি, সেটা দেশের ভিতরের যারা পরাজিত শক্তি, জামাত এবং অন্যান্য ইসলামপন্থী দল, প্রতিক্রিয়াশীল দল, দেশের বাইরে পাকিস্তানের দোসর আমেরিকা, তাদের ষড়যন্ত্র তো শেষ হয়ে যায়নি, বন্ধ হয়ে যায়নি। ষড়যন্ত্র তারা চালিয়ে গেছে। সেই ষড়যন্ত্রের সফলতা আমরা দেখলাম 75-এর 15ই আগস্ট। হ্যাঁ, এবং মুক্তিযুদ্ধ, ওইটা মুক্তিযুদ্ধকে আরেক পর্যায়ে নিয়ে গেল। কোন পর্যায়ে নিয়ে গেল? যে মুক্তিযুদ্ধের সময়ও ষড়যন্ত্র হয়েছে। মুক্তিযুদ্ধকে এই মোশতাক গংই ষড়যন্ত্র করেছে। আমরা মুক্তিযুদ্ধে যখন ছিলাম তখন আমাদের কানে এই কথাগুলো এসছে যে মোশতাক আমেরিকার সঙ্গে
ভেতরে নেপথ্যে থেকে যোগাযোগ করছে, কথা বলছে, মোশতাক পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার প্রস্তাব দিচ্ছে এবং একটা প্রচার করছে যে বঙ্গবন্ধুকে যদি ফেরত পেতে চাও তাহলে পাকিস্তানের সঙ্গে সমঝোতা করো, কনফেডারেশন করো, তাহলে বঙ্গবন্ধু পাবে। এমনও দাঁড় করিয়েছে মোশতাক, বলেছে সে এবং চাষী নজরুলেরা এবং তার লোকেরা যে ডিসাইড করতে হবে বঙ্গবন্ধু না বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতা। এইভাবে তারা একটা জনগণ মনে একটা দাঁড় করানোর চেষ্টা করেছে। এটা কিন্তু ষড়যন্ত্রের অংশ, ষড়যন্ত্রের পার্ট। সেই ষড়যন্ত্রটার কালমিনেশন হলো ৭৫-এর 15ই আগস্ট এবং বাংলাদেশের চাকা সামনের দিকে যেটা যাচ্ছিল বঙ্গবন্ধু দেখানোর পথে, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, বৈষম্য ছাড়া সমাজ, সেই চাকাটাকে পেছন দিকে ঘুরিয়ে দেওয়া হলো। এবং রাজনীতিতে, সমাজে, শিক্ষায়, প্রশাসনে, সেনাবাহিনীতে, পুলিশে, সর্বত্র বাংলাদেশ বিরোধী, পাকিস্তানপন্থী, জামাতপন্থী, প্রতিক্রিয়াশীলপন্থী লোকজনকে বসানো হলো। জামাত ইসলামকে জিয়াউর রহমান, বঙ্গবন্ধু কিন্তু ৭২-এর সংবিধানে খুব ৩৮ ধারা এবং ১২ ধারায় খুব স্পষ্টভাবে দুটি ধারা দিয়েছিলেন। একটি হচ্ছে ১২ ধারা হচ্ছে যে ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল হবে না, আর ৩৮ ধারা হচ্ছে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি বাংলাদেশে হবে না। এবং তিনি পার্লামেন্টে, গণপরিষদে পাশ করার আগে, সংবিধান পাশ করার আগে বক্তৃতায় বলেছিলেন, মাননীয় স্পিকার, এই সংবিধান পাশ করার পরে এই বাংলাদেশের মাটিতে আর ধর্ম নিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। খুব দীপ্ত স্বরে, তার যা কণ্ঠ আমরা জানি, বলিষ্ঠ কণ্ঠে তিনি এটা বলেছিলেন। এইটা হচ্ছে তার স্বপ্নের একটা মূল ভিত্তি ছিল। এই ভিত্তিগুলোকে ৭৫-এর 15 আগস্ট পরে ঘুরিয়ে দেওয়া হলো। জামাতকে জিয়াউর রহমান ফিরিয়ে আনলেন, এই গোলাম আজমকে ফিরিয়ে আনলেন, এনে তাদেরকে অবাধে রাজনীতি করার সুযোগ দিলেন। স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধুর যে স্বপ্ন, বাংলাদেশের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটাকে ঠেলে পেছন দিকে ফেলে দিলেন। এবং একটা সময় ছিল ৭৫-এর পরে, এটা আমার নিজেরই অভিজ্ঞতা, আমি দেখেছি আমাদের সতীর্থ মুক্তিযোদ্ধা যারা ছিল তারা অনেকে নিজেদের মুক্তিযোদ্ধা বলতে ভয় পেত, যদি সরকার শুনে ফেলে। ৭৫-এর পরে ৩২ নম্বরে আমরা কয়েকজন ফুল দিতে গিয়েছিলাম, পুলিশরা আমাদেরকে পিটাইছিল। এই ঘটনাগুলি ছিল তখন। অর্থাৎ হোল প্রশাসন, সমস্ত বাহিনী বাংলাদেশ বিরোধী অবস্থানে, বাহিনীকে বাংলাদেশ বিরোধী অবস্থানে নিয়ে গেছিল জিয়াউর রহমান, মোশতাক গগেরা আর কি। সেই জায়গা থেকে বাংলাদেশকে টেনে বের করা, এটা খুব একটা কঠিন কাজ। কিন্তু একটা সমাজ যখন পেছনে যায়, একটি রাষ্ট্র যখন পেছন দিকে যায়, কারণ বঙ্গবন্ধু দেখেন, অনেকে বলে না জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, তা আমি এটা বলি যে হ্যাঁ, জিয়াউর রহমান একদিন সকালবেলা ভোরে ঘুম থেকে উঠছিল, ওইটা চা খাইতে খাইতে মনে হলো যে শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, একটা স্বাধীনতার ঘোষণা দিয়ে দিই। স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। এর আগে ২৪ বছর যে লড়াইটা হয়েছে বাংলার মাটিতে পাকিস্তানিদের বিরুদ্ধে, জেল, জুলুম, নির্যাতন, গুলি, হত্যা, এই লড়াইটা কোথায় গেল? স্বাধীনতা একদিনে হয়নি। যিনি তিলে তিলে করে এই ২৪ বছরের লড়াইটা কি জিয়াউর রহমানের এক কাপ চা খায় স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলাম মধ্যে বিলীন হয়ে গেল? ওইটা কোনোদিন হয় না। সুতরাং এই ধরনের ফালতু কথা, এই ধরনের মিথ্যা বিকৃত কথা দিয়ে সমাজকে, দেশকে, রাষ্ট্রকে কখনো বোঝানো যায় না। যাই হোক, সেটা এ কারণে বলি যে এই যে জায়গাটা স্বাধীনতাকে বিকৃত করা হলো, সমাজকে বিকৃত করা হলো, এবং স্বাধীনতার যে স্তম্ভ, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সেই স্তম্ভকে সংবিধান থেকে উড়িয়ে দিল জিয়াউর রহমান। এই জায়গা থেকে আবার দেশকে সঠিক পথে আনা, এটা যে কি বড় লড়াই, ২৪ বছর সেই লড়াই করতে হয়েছে। আর এরপরে 15 আগস্টের পর থেকে লড়াই করতে হয়েছে জিয়াউর রহমান, মোশতাক, গংরা যা করেছে সেটাকে মুছে দিয়ে আবার বাংলাদেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসা। আমার একটা প্রশ্ন আছে যে তখন ১৯৭২ সালে বৈশ্বিক যে প্রেক্ষাপট ছিল, রাশিয়া, আমেরিকা, এদের যে দ্বন্দ্ব এবং স্বাধীন দেশের যে স্বপ্ন ছিল, তখন সমাজতন্ত্র কিংবা বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন ছিল, এখন আজকের প্রেক্ষাপটে পুঁজিবাদী সমাজে সেটা কতটা সম্ভব, এটা নিয়ে আমি জানতে চাই। একজন দর্শক আছেন টেলিফোনে, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার প্রশ্নটি নিয়ে আসি। দর্শক, আপনার নাম জানি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার নাম মোহাম্মদ ওমর ফারুক, ভান্ডারিয়া পিরোজপুর থেকে বলছি। জি, আমার কথা হলো যে আজকে যে বাংলাদেশ, সোনার বাংলাদেশ ফিরে পেয়েছি, আমি একদম তরুণ, আমার তরুণ
থেকে আমি বলতে চাই, আমরা ইতিহাস পড়ছি, ইতিহাস জানছি, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে শুনে আসছি যে বঙ্গবন্ধু যে বারবার নির্যাতন স্বীকার করছে, কারাবরণ করছে, এত কিছুর পরেও যে বাংলাদেশটার জন্য বঙ্গবন্ধু জীবন ধরে এত কিছু করছে, সেই বঙ্গবন্ধুকে নিয়ে যারা আসলে এই যে দ্বিধা করে, তাকে নিয়ে সমালোচনা করে বা এইটা মানতে চায় না, তাদের আসলে একবার হইলেও অন্তত উচিত বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে পড়া, এবং তারপরও যদি না হয় বঙ্গবন্ধু যে তার অশেষ নেতৃত্ব নিয়ে তিনি যে 7ই মার্চের ভাষণ দিয়েছে লক্ষ লক্ষ মানুষের সামনে, এগুলো তাদেরকে উচিত বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শোনা। আর তার জন্য আমাদের তরুণ সমাজের পক্ষ থেকে আমরা এখনো গর্ব করি, এবং বর্তমানে আমরা দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে সারা বাংলাদেশের সকল তরুণ। আপনাকে ধন্যবাদ ওমর ফারুক, আমরা বুঝতে পেরেছি আপনি কি বলতে চেয়েছেন। মুনির ভাই, আমি যেটি বলছিলাম যে বর্তমান পুঁজিবাদী সভ্যতায় কতটা আপনি মহিন বাংলাদেশের আসলে সম্ভাবনা কতটা বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে যে এখন হয়তো সমাজতন্ত্র হবে না, এটা ঠিক, কিন্তু সমাজের যে সম্পদ তৈরি হচ্ছে সেই সম্পদের একটা সুষম, মোটামুটি সুষম বন্টন হওয়া দরকার। সেটা যদি এরকম হয় যে একটি পক্ষে বা খুব অল্প কিছু লোকের প্রচুর সম্পদ হচ্ছে, তাদের হাতে সম্পদ কুক্ষিগত হচ্ছে, আর যারা সম্পদটা তৈরি করছে, কৃষক, শ্রমিক ইত্যাদি, তাদের হাতে সম্পদ থাকছে না, তাদের লিভিং স্ট্যান্ডার্ড, তাদের সামনের দিকে যাওয়ার পথগুলি ধীর হয়ে যাচ্ছে বা অনেক ক্ষেত্রে রুদ্ধ হয়ে যাচ্ছে। এই বৈষম্য বঙ্গবন্ধু চাননি, এই বৈষম্য বঙ্গবন্ধু দেখেননি। হ্যাঁ, দেশের মানুষের অবস্থা অনেক পরিবর্তন হয়েছে গত 10-15 বছর, এটা ঠিক, কিন্তু তারপরে আবার তাদের অবস্থা যতটুকু পরিবর্তন হয়েছে, যাদের হাতে সম্পদের পাহাড় হয়েছে, তারা আবার বৈধ অবৈধ পথে প্রচুর সম্পদের পাহাড় করেছে। এই জায়গাটা ভাঙতে হবে, এটা না ভাঙলে আমরা কিন্তু ওই জায়গাটা যেতে পারবো না। তারপরে ধরেন যে সুবিচারও যদি করতে হয়, তাহলেও কিন্তু এই বৈষম্যগুলি দূর করতে হবে। তারপরে ধরেন যে শিক্ষার ক্ষেত্রে যদি, সংস্কৃতির ক্ষেত্রে যদি ধর্মনিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত, বঙ্গবন্ধু যেটা বারবার বলেছেন, এবারে দেখেন এটা আমি মনে করি একটা ইউনিক ব্যাপার। ভারতের সংবিধানেও কিন্তু ধর্মনিরপেক্ষতা ছিল না, আমার যদি ভুল না হয়ে থাকে 77 সালের পরে সেটা ইনকর্পোরেট করা হয়েছে। সেকুলারিজম ভারতের সংবিধানে ছিল না প্রথম থেকে। 77-এ, ইফ আই এম নট রং, 1977 সালে সেটা ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি মঞ্জুল হাসান বুলবুলের কাছে যেতে চাই, বলে আমি শেষ করছি। সময় শেষ। বাংলাদেশের সংবিধান পৃথিবীর প্রথম সংবিধান যেখানে স্পষ্টভাবে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। বুলবুল ভাই, সংবিধানের প্রশ্ন থেকেই ডক্টর কামাল হোসেনের কথা আসে। আজকে নিশ্চয়ই তার বক্তব্য আপনি শুনেছেন। আজকে তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, এবং তিনি যখন ছিলেন বঙ্গবন্ধুর সঙ্গে নানান ধরনের স্মৃতিচারণ করেছে। আজকে তিনি যে ভূমিকা পালন করছেন দেশ নীতিতে, সেই সঙ্গে তার এই বক্তব্য, দুটো মিলিয়ে আপনার মন্তব্য কি? দেখেন, বঙ্গবন্ধুর 10ই জানুয়ারি যে ভাষণ, সেই ভাষণের কামাল হোসেনের নাম আছে। বঙ্গবন্ধু সেখানে বলেছেন যে কামাল হোসেনকে নিয়ে ইন্টারোগেশন করা হয়েছিল, তার বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রকারী, বিচ্ছিন্নতাবাদী এরকম বলা যায় কিনা। তখন ঢাকা থেকেও 2 জন সাংবাদিকের নাম আমরা স্মরণ করতে পারি যারা সাক্ষ্য দিতে গিয়েছিলেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে। বঙ্গবন্ধু বলছেন এদের বিরুদ্ধে বিচার হবে। এখন প্রশ্নটি হচ্ছে, নীতি এবং আদর্শের জায়গাটা যদি থাকে, তাহলে সময়ের প্রেক্ষিতে নীতি এবং আদর্শ পাল্টায় না। নীতি এবং আদর্শ পাল্টায় যদি আসলে আমার নৈতিক অবস্থান, আদর্শিক অবস্থানটা দৃঢ় না থাকে। ডক্টর কামাল হোসেন বঙ্গবন্ধুকে ভুলে গেছেন এটা আমি মনে করি না, তিনি অশ্রদ্ধা করেন এটা আমি মনে করি না, কিন্তু বঙ্গবন্ধুর জন্য তার যেটা করণীয় ছিল সেটাকে তিনি করেছেন। বঙ্গবন্ধুর ছোট কন্যার শেখ রেহানার লেখা যদি আপনি পড়েন, তার বক্তব্য যদি শোনেন, 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখন তো তিনি বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বিদেশে আছেন, ভালো ইংরেজি জানেন, অক্সফোর্ড কানেকশন, মানে কি বলে, বিশ্বব্যাপী তার কানেকশন তো সবচেয়ে বেশি। শেখ রেহানা এবং শেখ হাসিনা যখন তাকে বললেন যে চাচা আপনি একটা অবস্থান নেন, আপনি বলেন যে এটা আমরা বিচার, তিনি সেই চায়ের স্টল থেকে, যে মিষ্টির দোকান থেকে যে চলে গেলেন, আর আসেন। একজন রাজনৈতিক নেতা, তিনি যদি আদর্শ এবং নৈতিকতার উপর ভিত্তি দাঁড় করিয়ে থাকেন, তার এইরকম সময়ই তাকে প্রমাণ করতে হবে যে তিনি নেতৃত্ব দেবেন কি দেবেন না। তার পরবর্তীকালে আপনি দেখেন, সব বাদ দেন, আমি খুব সস্তা জায়গায় মানে এই বিতর্কটা নিতে চাই না, কামাল হোসেনকে আমি এই জায়গায় নিতে চাই না। সবশেষ যে রাজনৈতিক সমীকরণের মধ্যে তিনি গেলেন, এর মধ্যে কোথায় তার ভুল, কোথায় ত্রুটি আমি জানি না। কিন্তু উনি তো বলছেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হয়নি বা হচ্ছে না, তাই তিনি তার এটা হলো কথা, আর একটু হলো বাস্তবতা। তিনি সর্বশেষ রাজনৈতিক যে সমীকরণের মধ্যে গেলেন,
তিনি যে মার্কা নিয়ে নির্বাচনের মধ্যে গেলেন, সেখানে তো সেই বঙ্গবন্ধুর স্বপ্নের বিরোধী শক্তির জামাত, যার বিরুদ্ধে তিনিও লড়াই করেছেন, যে তিনি মাত্র কয়েকদিন আগেও বলেছেন। কাজেই আমার ধারণা কোনো কারণের জন্য তিনি নৈতিক জায়গায় তার অবস্থানটা সঠিক নয়, আদর্শের জায়গাটা সঠিক নয়। তিনি যতই কথাগুলি বলবেন, তার বিপরীত আচরণের জন্য তত বেশি প্রশ্নের মুখোমুখি হবেন। কাজে তিনি অসংখ্য বৈপরীত্যের মধ্যে ইতিমধ্যে বৈপরীত্যের বেড়াচারে আটকে গেছেন। মানুষ এই প্রশ্নগুলি করতে থাকবে। তার একটা উজ্জ্বল অতীত আছে, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর সঙ্গে থাকা, সেই উজ্জ্বল অতীতকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। সেই উজ্জ্বল অতীতকে তিনি তার নিজের বিপরীত আচরণের মধ্যে দিয়ে মানুষের মধ্যে নিজেকে এমন উত্থাপন করেছেন যে আমরা চাইলেও তাকে রক্ষা করতে পারি না। তো কাজেই এই যে আপনি যে প্রশ্নটি করলেন আজকের তরুণদের মধ্যে, এই প্রশ্নটি তিনি তার কোন আচরণটি সঠিক, আমার ধারণা যে তিনি বঙ্গবন্ধু হত্যার পর থেকে দ্রুত তার অবস্থান পরিবর্তন করেছেন। তার সর্বশেষ যে তিনি নিজেকে যে জায়গায় নিয়ে গেছেন, এটা তার কাছ থেকে আমরা প্রত্যাশা করি নাই। আমি বঙ্গবন্ধুর বক্তব্য থেকেই যদি বলি, তিনি যখন ফিরেছিলেন তিনি বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। এদেশের মানুষ তার অধিকার কতটা পেয়েছে 7ই মার্চের ভাষণ যদি আমি বলি। হ্যাঁ, আপনি যদি বঙ্গবন্ধু যখন রাষ্ট্র পরিচালনা করলেন, চক্রান্ত তো তখনও হয়েছে। দুঃখজনকভাবে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় এমন মন্ত্রীরাও ছিলেন যারা স্বাধীনতা উত্তর বাংলাদেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আচরণ অবস্থান নিয়েছিলেন। বঙ্গবন্ধু মাঝে মধ্যে হতাশ হয়ে যেতেন। বঙ্গবন্ধুর অসাধারণ একটা বক্তব্য তিনি ঘরোয়া তার কর্মীদের অঙ্কে বলেছিলেন, যখন স্বাধীন বাংলাদেশের প্রথম পাসপোর্ট হলো, তিনি তখন বলেছিলেন যে আমি তো, আমাকে নিয়ে তো অনেক সমালোচনা, কিন্তু আমি মরে গেলে পরে তোরা আমার কবরের পাশে চোঙ্গা নিয়ে একটু বলিস যে এই কবরের মধ্যে আমার একটা লোক শুয়ে আছে যে সারা জীবন বাঙালি করতে করতেই, বাঙালি আর বাংলাদেশ করতে করতেই করেছে, এইটুক তো করলাম, তোদের কিছুই দিতে পারি না, কিন্তু তোদের তো একটা পাসপোর্ট দিয়ে গেলাম। একটা পাসপোর্ট মানে কি? এটা জাতির পরিচয়। পাসপোর্ট মানে কি? আপনার পরিচয়। আজকে সারা পৃথিবীর আইডেন্টিটি কার্ড হচ্ছে পাসপোর্ট। আপনি বাংলাদেশের পৃথিবীর যেখানে যান, আপনি কত টেলিভিশন ভালো উপস্থাপক, কত সুন্দর খবর পড়েন, কত বড় সাংবাদিক, নোবডি কেয়ার্স, কিন্তু আপনার আইডি হচ্ছে আপনার পাসপোর্ট। তো বঙ্গবন্ধুর ছোট্ট কথাটার মধ্যে তোদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে গেলাম। তো বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ দিয়ে গেছে। তারপরে এরপরে যেটি কাজী রেজাউল ভাই বলার চেষ্টা করলেন যে আপনি যখন আমরা এখন তেল গ্যাস অনুসন্ধানে দেখি যে তিনি সেটি বলেছেন। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে আজকে তরুণরা উল্লসিত হন। তিনি বেতবুড়িয়াতে ভূ উপগ্রহ কেন্দ্র করেছেন, তিনি তখন বলেছেন যে আমাদের সমুদ্র সীমা জয় করতে হবে এবং আমাদের এই বাড়াতে হবে। আজকে আপনি যে কথাটি জনাব মনিরুজ্জামানকে বললেন যে এটা ঠিক, যে তখনকার অর্থনৈতিক কাঠামো, তখন তো শুধুমাত্র কৃষি ছিল আমাদের এক জায়গা, সেই কৃষি থেকে আমরা শিল্পের জায়গায় কিছুটা আসলাম এবং অসাধারণ একটা জায়গা তৈরি হলো রিমিটেন্স, সেটাও এখন হয়ে আসছে। নতুন জায়গা আমাদের তৈরি হচ্ছে, সেটি হচ্ছে সফটওয়্যার, কম্পিউটার, সেই জায়গায় আমাদের কর্মশক্তি তৈরি করতে, ডিজিটাল বাংলাদেশ, সমুদ্র, ব্লু ইকোনমি। কাজেই এক একটা জায়গা আবিষ্কার হচ্ছে এবং প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে তিনি একদম, আমি যেটি বলেছিলাম যে তিনি ছাত্র জীবনে বাংলাদেশটার স্বপ্ন দেখেছিলেন রাজনৈতিকভাবে, পরবর্তীকালে বাংলাদেশটাকে নিয়ে তিনি তার চমৎকার বক্তব্য আছে একটি বলি, সৈয়দ মুস্তফা আলী এবং সন্তোষ কুমার বোস, যুগান্তর পত্রিকার নির্বাহী সম্পাদক, 72 সালে যুগান্তর পত্রিকার সম্পাদক এসেছিলেন ঢাকায়। তারা দুইজন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলেন। তো বঙ্গবন্ধুকে বলেছিলেন, বঙ্গবন্ধু, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কঠিন ব্যাপার, গান্ধীর মতো লোক ধর্মকে নিয়ে শেষ পর্যন্ত ধর্মের হাতে তার মৃত্যুবরণ, আপনি এই ঝুঁকিটা নিলেন কেন? তিনি বলেছিলেন যে আমার সাহস আছে। সাহস আছে কেন? কারণ এই ধর্মনিরপেক্ষতার একটা ভিত এই বাংলাদেশে আছে। বলে কেন? তখন তারা প্রশ্ন করেছিলেন যে আপনি তো স্বাধীন বাংলাদেশ চাইলেন, তা আপনি তাহলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ চাইলেন না কেন? তখন তিনি বললেন যে তোদের আগের প্রশ্নটার সঙ্গে এই প্রশ্নটা মিল আছে। কারণ আমি যদি ভাষাভিত্তিক একটা রাষ্ট্র চাইতাম, তাহলে অবশ্যই আমি পশ্চিমবঙ্গ সহই স্বাধীন চাইতাম, কিন্তু আমি একটা সংস্কৃতি ভিত্তিক রাষ্ট্র চেয়েছিলাম, কালচারাল নেশন। কালচারাল নেশন হচ্ছে এখানে ধর্ম মুখ্য হবে না, এখানে মানবিকতায় মুখ্য হবে, যেটা আপনার প্রথম প্রশ্ন ছিল। এখানে মানুষের মানবিকতায় মুখ্য হবে, ন্যায়সঙ্গত বিষয়টাই মুখ্য হবে। কাজে তিনি বলেছিলেন আমি একটা কালচারাল নেশন করতে চেয়েছিলাম। এই কালচারাল নেশনের ভিত্তি পূর্ববঙ্গে আছে, কারণ এখানে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, মুসলমান, হিন্দু, বৌদ্ধ একসঙ্গে থাকি এবং একসঙ্গে লড়াই করি, একসঙ্গে জীবন দিই, এবং তিনি সেই স্বপ্নে দেখেছিলেন। বুলবুল ভাই, আমি একটু কাজী রিয়াজুল হকের কাছে যেতে চাই। সবার কথাই শুনতে চাই, যে প্রশ্নটি আমি আপনাকে বলেছিলাম যে অর্থনৈতিক বৈষম্য নিরসনে আসলে কতটা এগিয়েছে বাংলাদেশ এবং আজকের ধারায়, আজকে বিশ্ব অর্থনীতির ধারায় কতটা অর্থনৈতিক বৈষম্য দূর করা সম্ভব বাংলাদেশের পক্ষে, আপনি কি মনে করছেন? না, একটা কথা তো আমাদের সবাইকে স্বীকার করতেই হবে, সেটি হচ্ছে যে একটা জাতি আর একটা জাতিকে শোষণ করত, যদিও একসঙ্গেই সংগ্রাম করে
ভারতবর্ষ বিভক্ত হয়েছিল দুটি রাষ্ট্রে, ভারত এবং পাকিস্তান। তো তখন তো একটা প্রচণ্ড বৈষম্য ছিল একটা জাতির উপরে। তো সেই জাতি যখন স্বাধীন হলো, এবং স্বাধীন হওয়ার পরেও বিভিন্ন কারণে 3.5 বছরে তো বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব হয়নি একটা জাতির এত দিনের বৈষম্য নিরসন করার। তিনি ভিত্তিটি স্থাপন করেছিলেন, যেন আমি আগে বলেছিলাম। তো তারপরে আমরা যেটা দেখেছি যে এরপরে 21 বছর তো জিনিসটা আবার উল্টো দিকে যাত্রা শুরু করেছিল। একটা দেশকে অর্থনৈতিকভাবে বৈষম্যহীন করতে হলে যে কাজগুলো করা দরকার, সেই সেট আপটা তো আমাদের তখন ছিল না। তো যাই হোক, এর পরবর্তীকালে আমরা যেটা দেখতে পেয়েছি 96 থেকে 2001, বা আমরা যদি বলি 2009 থেকে এই 2018 পর্যন্ত, বা আগামীতে কি দেখবো জানি না, হয়তো আরও ভালো দেখবো আশা করি। এখানে কিন্তু একটা অর্থনৈতিক, জাতিগত অর্থনৈতিক বৈষম্য নেই। আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা অনেকটা এগিয়েছি। এবং আপনি যেটা বলছেন, বিশ্বের মানচিত্রে যদি দিকে আপনি তাকান, বাংলাদেশ যে অদম্য গতিতে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, এটা তো একটা অর্থনৈতিক বড় অগ্রগতি। আপনার পার ক্যাপিটা ইনকাম তখন কত ছিল, এখন পার ক্যাপিটা কোথায় এসে দাঁড়িয়েছে? পার ক্যাপিটা ইনকাম দিয়ে কি আয় বৈষম্য নেই এটি বলতে পারবেন না, কিনা? আয় বৈষম্য না। আপনার প্রশ্ন বুঝতে পারছি। আমি প্রথমে বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধু যে সোনার বাংলা তো একটা ব্যাপক অর্থে ব্যবহার করা হতো। বঙ্গবন্ধু চাচ্ছিলেন যে প্রতিটি মানুষ খেয়ে পরে চিকিৎসা নিয়ে সমস্ত ব্যবস্থাগুলো নিয়ে যাতে বাস করতে পারে। সেইটার জন্য আমাদের যে অর্থনৈতিক মুক্তির দরকার, সেটা আমাদের প্রয়োজন আছে, সেটাতে আমরা অগ্রসর হয়েছি। এখন মানুষে মানুষে এই সম্পদের যে যদি বিভাজনটা আপনি দেখেন, যে অর্থনীতিটা এটা সারা পৃথিবীতে আছে, যে গোটা কয়েক মানুষের হাতে সারা পৃথিবীর অর্থ, আর সমস্ত মানুষের হাতে মাত্র 10% অর্থ, আর গোটা কয়েক মানুষের হাতে পৃথিবীর 90% সম্পদ অর্থ। তো এইটা এখনো ধনী দরিদ্রের ভিতরে, বাঙালি ধনী দরিদ্রের ভিতরে সেই বৈষম্যটা আমরা এখন পর্যন্ত আমরা বেরিয়ে আসতে পারিনি। কিন্তু সামগ্রিকভাবে ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়েছে। আমরা সকলেই প্রত্যাশা করি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ একদিন সব অর্থেই বাস্তবায়িত হবে। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল।